স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। মেগা প্রকল্প অর্থায়নের নিজস্ব অর্থে সভরেন ওয়েলথ ফান্ড বা বিনিয়োগ তহবিল গঠন হচ্ছে। প্রাথমিক পর্যায়ে রিজার্ভের অন্তত $5 বিলিয়ন থাকছে এতে। সরকারি বেসরকারি অংশীদারিত্বে বা পিপিপির মাধ্যমে অবকাঠামো খাতে এই অর্থ ব্যয়ের পরামর্শ বিশ্লেষকদের। তবে শিক্ষা, স্বাস্থ্যসহ সামাজিক উন্নয়ন খাতেও অর্থ ব্যয় করা যাবে বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী। আজ আমরা আলোচনা করব বিনিয়োগ তহবিল নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আইনুল ইসলাম এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আকমল হোসেন। তবে মূল আলোচনা দেখার আগে দেখে নেব একটি প্রতিবেদন। প্রতি বছর বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে রিজার্ভ $32 বিলিয়ন ছাড়িয়েছে। চীন, কানাডা, নরওয়ে, কাতারের মতো বড় রিজার্ভের দেশগুলোর অনুসরণে আগামী বছর থেকে বাংলাদেশও রিজার্ভের অর্থে বিনিয়োগ তহবিল করতে চায়, যা থেকে নির্দিষ্ট হার সুদে ঋণ নিয়ে উন্নয়ন প্রকল্পে ব্যয় করবে সরকার। এ লক্ষ্যে প্রতিবেদন জমা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটি। বিশ্লেষকরা বলছেন, 7 মাসের আমদানি ব্যয় মেটানোর অর্থ রেখে বাকি টাকা দিয়ে একটি বিনিয়োগ তহবিল গঠন করা যেতে পারে। তহবিলে বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের যৌথ অংশীদারিত্ব থাকতে পারে বলেও মত তাদের। জয়েন্ট ইনভেস্টমেন্ট হতে পারে। বাংলাদেশ ব্যাংক এখানে একটা প্রতিষ্ঠানে এই ফান্ডে বিনিয়োগ করলো এবং বাংলাদেশ সরকারও বিনিয়োগ করলো বাজেট থেকে, এবং অথবা অন্যভাবে হতে পারে বাংলাদেশ সরকার পুরোপুরি ডলারটা ওখান থেকে কিনে এনে এখানে বিনিয়োগ করলো, সরকার পুরো মালিকানা থাকলো। রিজার্ভের অর্থে বিনিয়োগ ফান্ড গঠন করা হলে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে পুঁজির স্বল্পতা দূর হবে। আর এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিতে অবকাঠামো খাতে পিপিপি ভিত্তিক প্রকল্প নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। বড় প্রকল্প যেমন ঢাকার জন্য যদি পাতাল রেল করতে চায় সরকার, তাহলে অর্থের দরকার হবে একসাথে অনেক, সেটাতে সরকার ব্যবহার করতে পারে, এরকম নজির আছে। তহবিলের গঠন কাঠামোর ওপরও জোর দেওয়া প্রয়োজন বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। একটা রুল দিয়ে সিস্টেম তৈরি করতে হবে, কি পার্সেন্টেজে নেবে, কারা নেবে, এটার দায়িত্ব কাদের, ফেল বাড়লে কীভাবে, ধরো আমি একটা সরকারি আনলো ঋণ এবার এখান থেকে এটা দিতে পারলো না কোনো কারণে, তাহলে এই ফান্ডের কী হবে। বিশ্বের অনেক দেশ রিজার্ভ থেকে তহবিল গঠন করে দেশে ও বিদেশে বিনিয়োগ করে থাকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুরু করছি আলোচনা। জনাব মোহাম্মদ আকমল হোসেন, জনাব আইনুল ইসলাম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ওখানে কেমন আছেন আপনারা? থ্যাংক ইউ। জনাব আকমল হোসেন, আপনার কাছে প্রথম জানতে চাচ্ছি, একজন ব্যাংকার হিসেবে আপনার কাছে প্রশ্ন। আমরা দীর্ঘদিন থেকে শুনে আসলাম যে আমরা বলছিলাম যে আমাদের রিজার্ভের যে অর্থ আছে সেটা উৎপাদনের খাতে ব্যয় করা যেতে পারে। এই প্রেক্ষিতে একটা হয়তো এই সরকারের এক সিদ্ধান্ত এসছে যে তারা প্রাথমিকভাবে $5 বিলিয়ন খরচ করে একটা ফান্ড তহবিল করবে, যে ফান্ডের মাধ্যমে মূলত ইনফ্রাস্ট্রাকচার তারা ব্যয় করতে চায়। একজন ব্যাংকার হিসেবে আপনার কি মনে হয়, সিদ্ধান্ত কি সঠিক কিনা? থ্যাংক ইউ শামীম ভাই। জি। প্রাণোদ্দীপ্ত বাংলাদেশ, স্থিতিশীলতা এবং সম্ভাবনার অর্থনীতি। রাইট। স্থিতিশীল অর্থনীতি বলতে পারছি না এখনো। নিরপেক্ষ স্যার যেভাবে বললেন, প্রতিমন্ত্রী স্যার বললেন, ওনাদের প্রতিবেদনটা দেখলাম, আমাদের অর্থনীতি এতটা স্ট্রং এখন আমরা বলতে পারছি না। আমাদের রিজার্ভ $32 বিলিয়ন। এটার অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে যে আমাদের ইম্পোর্ট $14 বিলিয়ন, এক্সপোর্ট $33 বিলিয়ন, ডেফিসিট $7 বিলিয়ন। রাইট। আমরা রেমিটেন্স থেকে পেয়েছি, ওয়েজেনাস রেমিটেন্স থেকে পেয়েছি $15 বিলিয়ন। আমাদের সারপ্লাস $8 বিলিয়ন। আমাদের লক্ষ্য করছি আমরা যে এবছর আমাদের রেমিটেন্সের গ্রোথ -3%। অনুমান করছেন? অনুমান না, বাংলাদেশ ব্যাংকের রেকর্ড অনুসারে রেমিটেন্সের গ্রোথ গত বছরের তুলনায় এবছরের গ্রোথ হচ্ছে -3%, অ্যারাউন্ড 3%। আচ্ছা। সো নেক্সট ইয়ারের ফোরকাস্টে যদি আমরা যাই, আমরা ব্যাংকগুলো একটা প্রজেকশন বাংলাদেশ ব্যাংকে জমা দিই, বাংলাদেশ ব্যাংক এটাকে প্রজেক্টেড করে আবার তার ওয়েবসাইটে বা বিভিন্নভাবে এটা পাবলিশ করে থাকেন। তো আমরা সেদিকে যদি তাকাই, এই ফিসক্যাল ইয়ারে 16-17 অর্থ বছরে এটা ইম্পোর্টের গ্রোথ ধরা হয়েছে 17%। আচ্ছা। এক্সপোর্টের গ্রোথ ধরা হয়েছে 3%, আর রেমিটেন্সের গ্রোথ -17%। সো আমাদের এই সমস্ত ফান্ডকে ইউটিলাইজ করার আগে আমাদের আর একটু ভাবতে হবে। ফান্ড আমাদের বলছেন আরো ভাবা উচিত। মানে এটা নিয়ে বিচলিত হবার কিছু নেই। এটা আমাদের কাছে অর্থ চাচ্ছে না, এটা আছে মানে আমাদের কান্ট্রি রেটিং বাড়ছে, আমাদের প্রতি ইনভেস্টররা উদ্বেলিত হওয়ার কারণ নেই। অনেক অর্থ, বিচলিত হবার কোনো $32 বিলিয়ন আছে, এটা উদ্বেলিত হওয়ার কারণ আপনি বলছেন। ধন্যবাদ জনাব হোসেন। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব আইনুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার কি মনে হয় যে
যে সিদ্ধান্তের কথা বলা হচ্ছে এবং আমরা বিভিন্ন সময় বলে থাকি যে অর্থটা উৎপাদন খাতে ব্যয় করা উচিত। ধন্যবাদ আপনাকে যে উনি যেসব তথ্য দিলেন এটা বাংলাদেশ ব্যাংকেরই তথ্য। জি। তা আমার মনে হয় আবার ওই 5 বিলিয়ন বা 6 বিলিয়ন যেটা আছে সেটাও কিন্তু বাংলাদেশ ব্যাংকেরই তথ্য। সুতরাং এটা যেমন একসময় বাংলাদেশকে বলা হতো যে বটমলেস বাস্কেট, এখন কিন্তু সেই পর্যায়ে নেই। বাংলাদেশ এখন এক্সেস সাপ্লাই এক্সপ্রেস রিজার্ভ রয়েছে আর কি। তো সেক্ষেত্রে অন্যান্য দেশে কিন্তু এই ফান্ডটাকে ইনভেস্ট করে। চায়না বা আমেরিকায় তো প্রায় এখন $2.8 ট্রিলিয়ন এই মানে যে সোশ্যাল সিকিউরিটি ট্রাস্ট ফান্ড আছে। বাংলাদেশ সরকার ওদের IMF যে নিউ ম্যাট্রিক্সটা করেছে সেখানে তারা যে মানে তাদের যে রিজার্ভ রিকোয়ারমেন্ট সেখানে 20% জিডিপি রেশিও লাগে, আচ্ছা, আর 10% লাগছে আপনার কি বলে মানি সাপ্লাই রেশিও। এরপরেও দেখা যাচ্ছে যে আমাদের প্রয়োজন হচ্ছে 25 ছিল 2015-এ, আর এই বছর হচ্ছে 26 বিলিয়ন ডলার। সুতরাং এক্সেস কত থাকছে 5 to 6। জি। এবং তারপরে বাফার স্টকের যে কথাটা বলা হচ্ছে সেটা যদি আমি বাদ দেই তাহলে 1 থেকে 2 বিলিয়ন ডলার থাকছে আর কি। সেটা সেটা সেক্ষেত্রে কিন্তু কমিয়ে যাচ্ছে, কম হচ্ছে আর কি। আর আমার মনে হয় বাফারটা এটাকে বাদ দিয়েই সরকার চিন্তা করছে যে এই ফান্ডটা ওই ইনভেস্ট করার জন্য। তো আমি যতটুকু জেনে এটার মধ্যে একটু যোগ করছে যে মানে SWR যেটা আর কি, সেটা হচ্ছে যে বাংলাদেশের সরকারের যে গ্র্যাচুইটি এবং পেনশন যেটা, এটা কিন্তু নন ফান্ডেড। আচ্ছা, হ্যাঁ, এবং সেখানেই তারা চাচ্ছে একটা ফান্ড ক্রিয়েট করার জন্য, সেটা অন্য জায়গায়ও আছে কিন্তু সেটা সহ ইনফ্রাস্ট্রাকচার যে বলা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের এখানে ইনভেস্ট করতে পারে, কিন্তু অ্যাসেসমেন্টটা তাদেরকেই করতে হবে যে আর রিস্ক তো থেকেই যাচ্ছে, রিস্ক সব কাজে থাকবে, রিস্ক থেকেই যাচ্ছে। বিনিয়োগ করলে রিস্ক তো অবশ্যই থাকবে। আরেকটা জিনিস এখানে বলি, সেখানে হচ্ছে যে এইটার ম্যানেজমেন্টের ক্যাপাসিটি বিল্ড আপ কিন্তু এখন সেটাও আসবে, আমরা সেই বিষয়ে আপনার কাছে পরে আসবো। যেন আকমল হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা একসময় শুনতাম যে বলা 3 মাসের এক্সপোর্ট ইম্পোর্টের বিল করা পরিশোধের টাকা থাকলেই আমরা খুশি হওয়া উচিত। এখন সেই বাস্তব পরীক্ষাতে আপনার কি মনে হয় এখনো 3 মাসে এক্সপোর্ট ইম্পোর্ট বিল আমরা পরিশোধ করার জন্য আছে নাকি আরো বেশি? থ্যাংক ইউ। আমি আগেই বললাম যে স্থিতিশীলতা, এখন কারা এই ফোরকাস্টটা করতে পারে যে 3 মাসের রেখে? আমাদের তো 7 মান্থ রেখেও আমরা সাহস পাচ্ছি না। কেন? আমরা যে সমস্ত জায়গায় বিনিয়োগ করতে যাচ্ছি, এটা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একটা ফান্ড ডলার, সেখান থেকে কি আদৌ ডলার ফিরে পাবো? বা আমরা যেগুলোতে করেছি ইতিমধ্যে পিপিপি ভিত্তিক বা সরকার যেগুলো করেছে মেগা পিপিপি পর্যন্ত এখন খুব সফলতা আমরা যাত্রাবাড়ি ফ্লাইওভার বা কিছু মেগা প্রকল্প লাইক পাওয়ার সেক্টরে আমরা করেছি, এগুলোতে করেছি, সেগুলোর রিটার্নগুলো আমাদের দেখতে হবে। আর আমরা ফিউচার যেগুলো করতে যাচ্ছি সেগুলোরও রিটার্ন দেখতে হবে। আমাদের এমন খাতগুলো বেছে নিতে হবে যেখান থেকে ফরেন কারেন্সি জেনারেট হয়, নট লাইক পদ্মা সেতু। আমাদেরকে এরকম আমরা ইডিএফ এর উপরে জোর দিতে পারি, এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড। রাইট। আমরা শুধু এক্সপোর্টের 2-3টা ক্যাটাগরির উপরে আমরা বসে আছি। এগুলোকে কিভাবে মোর ডাইভার্সিফাইড করা যায়, এগুলোকে আরো বাজার নতুন নতুন বাজার কিভাবে তৈরি করা যায়, আমাদের রেমিটেন্সের বাজার কিভাবে তৈরি করা যায়, এগুলোর দিকে আমাদের জোর দিতে হবে। আমাদের আবারও বলছি যে লং টার্ম ফিনান্সিয়াল ফ্যাসিলিটিস করার জন্য আমাদেরকে রিটার্ন নিশ্চিত করতে হবে যে আমরা ফরেন কারেন্সি ফিরে পাচ্ছি। এক্সপোর্ট ওরিয়েন্টেড হতে হবে। আমরা টোলের উপরে বা অন্যান্য জায়গায় বসে থাকলে আমরা এগুলো স্টেবল বলে ধরে নিতে পারি না। কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সবসময় বলা হয় যে ইনফ্রাস্ট্রাকচার যদি আসলে ভালো না হয় সত্যিকার অর্থে অর্থনৈতিক উন্নয়ন হবে না। হ্যাঁ, সেইটাও তো, এবং সরকারের দায়িত্বই হচ্ছে আসলে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা। ইনফ্রাস্ট্রাকচার তো ডেভেলপ হচ্ছে এবং হচ্ছে, যে প্রকল্পগুলো আমাদের হাতে নেওয়া হয়েছে, মেট্রো রেল, পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর বা আরো বড় বড় মেগা প্রকল্প যেগুলো নেওয়া হচ্ছে, এগুলো ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। ক্ষেত্রে যে সমস্ত ইম্পোর্ট প্রয়োজন হবে সেগুলো আমরা কিভাবে মেটাবো? আমরা তো সার্ভিস সেল করতে পারি না, আমাদের ওই এক্সপার্টিজ আমাদের গ্রো করে। আমরা প্রাইমারি আর কোনো ইনকামই আমাদের নাই, আমাদের সেকেন্ডারি ইনকামের উপর নির্ভর করতে হয়। আমাদের অন্যান্য সার্ভিস সেক্টরগুলো আমাদের ব্যালেন্স অফ পেমেন্টকে, আমাদের কারেন্ট ব্যালেন্সকে ঠিক রাখার জন্য অন্যান্য কম্পোনেন্টগুলো স্টাডি করতে হবে। স্টাডি করে দেন ডিসিশন নিতে হবে যে আমরা কিভাবে এই স্থিতিশীল পরিস্থিতি ধরে রাখতে পারবো। আমাদের পলিটিক্যাল সিচুয়েশনগুলো ভাবতে হবে, আমেরিকার পলিটিক্যাল সিচুয়েশন ভাবতে হবে। আমাদের বিরাট একটা এক্সপোর্ট মার্কেট, এখন এই মার্কেট আমরা ধরে রাখতে পারবো কি পারবো না, এগুলো আমাদের ভাবার ফোরকাস্টের মধ্যে নিয়ে আসতে হবে, তারপরে আমরা আগাতে পারবো। ধন্যবাদ। আমরা আমাদের সময় হচ্ছে একটা বিরতিতে যাবার।
বিরতির পরে জনাব আইনুল ইসলাম আপনার কাছে আমি ফিরে আসবো। আপনাকে যে প্রশ্নটা আমি রাখবো সেটা হচ্ছে, আপনি বলছিলেন যে এর ম্যানেজমেন্ট খুব ইম্পর্টেন্ট, এই ফান্ড কারা পাবে, কিভাবে পাবে এবং এটা ইমপ্লিমেন্টেশন হবে কিভাবে প্রজেক্ট, সেই বিষয়ে আপনাকে জানবো। তার আগে নেব ছোট্ট একটা বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুন হস্তের মধ্যে। আজ আমরা আলোচনা করছি বিনিয়োগ তহবিল নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের চেয়ারম্যান আইনুল ইসলাম এবং সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আকবর হোসেন। জনাব হোসেন এবং জনাব ইসলাম, আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার কাছে প্রশ্ন ছিল বিরতিতে যাওয়ার আগে, যে এই যে ফান্ড তৈরি করা হবে, প্রাথমিকভাবে চিন্তা করা হচ্ছে $5 বিলিয়ন নিয়ে এই ফান্ড হবে। এটার ম্যানেজমেন্ট কেমন হবে, নীতিমালা কি হওয়া উচিত, কারা এই ফান্ডের থেকে টাকা নিতে পারবেন, ঋণ নিতে পারবেন, এটা আসলে আপনি বলেন। এখন এটা তো তারা আসলে কিভাবে এটাকে মানে প্ল্যান করছে ঠিক এটা আমি ঠিক বলতে পারবো না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে আসলে এটার ম্যানেজিয়াল ক্যাপাসিটিটা আসলে কতটুকু স্ট্রং আছে। এটা না থাকলে কিন্তু যে বাংলাদেশের ক্ষেত্রে গুড গভর্নেন্সের একটা ব্যাপার আছে সবসময়, বড় সমস্যা একটা। সেখানে এইরকম একটা রিস্কি ফান্ড নিয়ে, আমি বলবো এটা রিস্কি ফান্ড। কেন রিস্কি ফান্ড? যে দেখেন, যেটার উপর নির্ভর করে আমরা ফরেন কারেন্সি মানে বছর মানে বেড়ে চলেছে, সেখানে রেমিটেন্স একটা বড় ইন্ডিকেটর। সেখানে রেমিটেন্সের ফ্লোটা কিন্তু দেখা যাচ্ছে যে কখনো বাড়ছে এবং কখনো কমছে। তো সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়, কারণ আমরা ইম্পোর্টের যে পেমেন্টটা সেটা তো ওইখান থেকে মূলত দিতে হচ্ছে। ইম্পোর্টও অনেক ক্ষেত্রে কমে গিয়েছে, সেক্ষেত্রে কোনো রিস্ক থাকে। আর এই অ্যামাউন্টটাকে নিয়ে যে ম্যানেজারিয়াল সাইডটা কি হবে, উই আর নট সার্টেন, কিন্তু সেই সেন্সে আমরা সার্টেন না। সুতরাং এই যে গুড গভর্নেন্সের কথা বললাম, সেক্ষেত্রে ম্যানেজমেন্টটা তারা কিভাবে করবে, আর অ্যাট দ্য সেম টাইম যেসব তারা প্রজেক্ট নিতে চাচ্ছে, যেটা আমি শুনলাম আর কি, সেই প্রজেক্টগুলো তো একটা রিস্কি প্রজেক্ট, কিন্তু সেখানে নানা ধরনের কথা আছে, যেটা তো আপনি জানেন, পদ্মা সেতু নিয়ে অনেক কথা আছে। সেখানে এই ধরনের আরো প্রজেক্ট নিলে সেটা ম্যানেজমেন্টের কি হবে, সেখানে একটা ব্যাপার থেকেই যায় আর কি। ধন্যবাদ। জনাব হোসেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলা হচ্ছে যে সেই সব ক্ষেত্রে এই ফান্ড ব্যবহার করা যেতে পারে বা বলা হচ্ছে সেটা। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের প্রজেক্ট কিন্তু বাংলাদেশে এখন খুব সফল হয়েছে আমরা দেখি না, তো সেটাকে আরেকটা বাড়তি ঝুঁকি তৈরি করবে কিনা? না, অবভিয়াসলি এটা আগেই বলছিলাম, বা স্যার যেভাবে বললেন, স্যারের সাথে আমার ছিটে বসে ওভাবেই কথা হচ্ছিল যে অ্যাকচুয়ালি আমাদের প্রথমত একটা কার্যকরী মুদ্রা নীতি প্রণয়ন করতে হবে। আমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে যে প্রজেক্টগুলো করতে যাচ্ছি, এগুলোর ঝুঁকিগুলো আমাদের আগে নিরূপণ করতে হবে এবং এগুলো বিষয়ে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে। আচ্ছা, কারণ এগুলোর অভিজ্ঞতা আমাদের, যদিও এখন 5 বিলিয়নকে ইউটিলাইজ করার কথা ভাবছি নেক্সট প্রকল্পগুলোতে, আমরা যদি আগে ছোট করে যেগুলো করেছি সেগুলোর রিটার্নটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, দেখতে হবে যে সেগুলোর রিটার্ন আদৌ ঠিকঠাক মতো আছে কিনা, তাকে আমি কিভাবে নার্সিং করছি, দেন নেক্সট প্রকল্পগুলোতে যেতে পারি। আর আমরা যেটা বলছিলাম যে এত বড় রিজার্ভ নিয়ে এর রিটার্ন খুবই কম আসছে, স্যারের সাথে এভাবে কথা হচ্ছিল, কিন্তু এটা না, কম আসছে বলে ওই কমকে হিসাব করলে হবে না। এতে করে আমাদের দেশের কান্ট্রি রেটিং বেড়ে যাচ্ছে, ইনভেস্টররা আগ্রহী হচ্ছে, আমাদের বিনিময় হারের একটা স্থিতিশীলতা বজায় থাকছে। তো এগুলো আমাদের বেনিফিট, এগুলো একটা বেনিফিট। আমরা যেখানে $14 বিলিয়ন ইম্পোর্ট, এর মধ্যে আমাদের $20 বিলিয়ন উপরে কনফার্মেশন নিতে হয় বিকজ অফ উইক কান্ট্রি রেটিং। সো আমার এখন $32 বিলিয়ন আছে, আমার কান্ট্রি রেটিং বেশি। আমার যেখানে 4.5% দিয়ে কনফার্মেশন নিতে হতো, এটা অলরেডি 2.75 থেকে 3%-এর মধ্যে চলে আসছে। এটা যদি 50 বিলিয়নে যায়, তাহলে এই 21-এ ধরে নেওয়া হচ্ছে 50 বিলিয়নে যাবে, তাহলে হয়তো আমাদের কনফার্মেশন লাগবে না। পাকিস্তানের কনফার্মেশন লাগে না, আমাদের লাগে। তাহলে সেগুলো দেখতে হবে আমাদের। আমি যেভাবে বললাম, কার্যকরী মুদ্রানীতি যেমন করতে হবে, অর্থনৈতিক কূটনীতিও বাড়াতে হবে, আমাদের মার্কেট তৈরি করতে হবে এক্সপোর্টের, রেমিটেন্সের। তারপর এই কূটনীতির মাধ্যমে আমাদের লোকবল এখন যাচ্ছে না, মালয়েশিয়ায় যাচ্ছে না, সৌদি আরবে যাচ্ছে না, শুধু মালয়েশিয়া শুরু হচ্ছে, আশা করা যাচ্ছে, মন্ত্রী বলেছেন মালয়েশিয়া শুরু হবে। আশা করা হচ্ছে করেও 2 বছর চলে গেল, এখন দেখি না। ধন্যবাদ, আমি আপনাকে ফিরে আসবো। জনাব আইনুল ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি আরেকটি ঝুঁকির কথা আছে, যেটা হচ্ছে আমরা প্রায় বলে থাকি এই মুহূর্তে বাংলাদেশে প্রাইভেট সেক্টরের যে ইনভেস্টমেন্ট, বেসরকারি বিনিয়োগ আসলে হচ্ছে না। অনেকেই বলছে স্থবির, ব্যাংকগুলো অলস অর্থ নিয়ে বসে আছে বলা হচ্ছে। তাহলে যখন আমরা যদি ধরে নিই, যখন এই স্থবিরতা দূর হবে,
তখন তো আসলে অনেক টাকার প্রয়োজন হবে, তখন এটা একটা বাড়তি ঝুঁকি হবে কিনা আবার? মানে ঝুঁকি এভাবে দেখছেন কেন আমি জানি না। আচ্ছা। কারণ এটা যদি আমার এই সমস্যাটা যদি আমরা মানে কি বলে যে সমাধান হয়ে যায়, হ্যাঁ, কারণ এখন তো ইনভেস্টমেন্ট তো কমে গেছে, এখন বারবার ইন্টারেস্ট রেট কিন্তু কমাচ্ছে কিন্তু, হ্যাঁ। হ্যাঁ, কমায় এই বিশেষ করে আইডেল মানি যেটাকে বলে, আইডেল মানি ব্যাংকগুলোতে উনি হয়তো বারো বলতে পারবে ইনভেস্টমেন্ট হচ্ছে না, কিন্তু একটা কি মাল্টিপ্লাই মানে ইম্প্যাক্ট হলে ওইটা যদি ওই ফান্ডটা এদিকে কাজ করে তাহলে অন্যগুলোর দিকেও কিন্তু এটার একটা আচ্ছা, আপনি হ্যাঁ, এটা পজিটিভ হয়ে দেখা যেতে পজিটিভ পারে। একটা ইয়ে আছে, সেটা হতে পারে। সেটা হতে পারে। আর একটা বিষয় যাচ্ছে যে যখন আমরা বলছি যে কোন কোন খাতে ব্যবহার করা যায়, ইনফ্রাস্ট্রাকচার বলা হচ্ছে, ছাড়াও বলা হচ্ছে সামাজিক কিছু শিক্ষা স্বাস্থ্য খাতে ব্যবহার করা যেতে পারে। যেটা উনি বললেন, হ্যাঁ, যেটাতে সেটা কি- রিটার্ন যদি বেশি হ্যাঁ, আসে, সেটা কি হ্যাঁ, এইখানে তো রিটার্ন আসা খুব সহজে কি আসবে রিটার্ন? না এটা তো সহজে আসবে, এটা বলছি যে এইসব সুযোগই ক্ষেত্রে নাই। তো সহজে আসবে না রিটার্ন, সুযোগ নাই। সুযোগ So, তাহলে- এখানে ট্যাক্সের উপরে ট্যাক্সের ট্যাক্সের উপর অনেক লোক আমরা ট্যাক্স দিচ্ছি না, সেই জায়গাগুলোকে নক করতে হবে। আচ্ছা। সামাজিক খাত যেগুলো স্বাস্থ্য খাত বলেন, শিক্ষা খাত শিক্ষা বলেন, খাত এগুলো বলা মিট আপ করার জন্য ট্যাক্সের উপরে যোগ দিতে হবে এবং সেখানে হিউজ স্কোপ আছে, আচ্ছা, হিউজ স্কোপ আছে সেখান থেকে আমাদের এইগুলোকে মিট আপ করার জন্য। সো আমরা আসলে আগে এই রিজার্ভের উপরে দেখছি এই যে যেটা স্যার বললেন যে আমাদের আইডিয়াল মানি, হ্যাঁ, আমাদের তথ্য মতে প্রায় 1 লক্ষ কোটি টাকা আইডিয়াল পড়ে আছে। ব্যাংকগুলোতে পড়ে আছে। আদারওয়াইজ $10 বিলিয়ন আসছে প্রাইভেট খাতে ঋণ আকারে, এটা রিটার্ন দিতে হবে, রাইট। এটা রিটার্ন দিতে হবে। তারপরে আপনার এই যে ইম্পোর্ট ইনফ্রাস্ট্রাকচার আমরা বাড়াচ্ছি বলছি, হ্যাঁ, ইনভেস্টর আসবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়বে, ইনফ্রাস্ট্রাকচার বাড়া মানে ইম্পোর্ট বাড়বে, ইম্পোর্ট বাড়লে তার পেমেন্টের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। এই যে এই মাসেই আপনি ধরেন এখন ডলারের দাম বেড়ে যাচ্ছে, কেন? এই কোয়ার্টারে পেমেন্ট বেশি, বিশেষ করে জানুয়ারিতে হিউজ পেমেন্ট, এখনই আমাদেরকে ডলার প্রিজার্ভ করতে হচ্ছে, আমাদের ফরওয়ার্ড বুকিং দিয়ে ডলার ধরে রাখতে হচ্ছে যে আমরা আমাদের পেমেন্ট কিভাবে মেইনটেইন করব। তাহলে ইনফ্রাস্ট্রাকচার বাড়লে যে আমার ইম্পোর্ট বাড়বে এই কথা নিশ্চয় করে বলা যায়, তাহলে সে কথাগুলো আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা। মাথায় রেখে আবারও আমি যেটা বলতে চাই যে নিশ্চিত করতে হবে যে রিটার্ন কিভাবে হবে, এবং সেটা অবশ্যই ফরেন কারেন্সিতে রিটার্ন কিভাবে হবে। লোকাল কারেন্সিতে দিলে এটাকে সাস্টেইন করা যাবে না, স্থিতিশীল অর্থনীতি আমরা বলতে পারবো না। জনাব ইসলাম, আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা বলছি যে একেবারে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কথা বলছি, শুধু কি পাবলিক সেক্টর বা শুধুমাত্র প্রাইভেট সেক্টরে কি আমরা এই ঋণটা যেতে পারে? সেটা শুধু গভর্নমেন্ট নিজেও তো হ্যাঁ, government নিজেও ইনভেস্ট করতে আর চাচ্ছে। শুধু যদি আমরা প্রাইভেট সেক্টর বলে দিই, প্রাইভেট সেক্টর একটা কথা আমি বলছি যে এই প্রাইভেট ব্যাংকগুলোতে তো অনেক মানে পড়ে আছে, সেখানে তো প্রাইভেট সেক্টর গুলো এগিয়ে যাচ্ছে না। আর এখানে যাবে কেন জানি না, আমি এটা বুঝছি না যে কেন যাবে। তবে একটা জিনিস এখানে বলি পজিটিভ দিক, যে এই টাকাটা যখন বাইরে রাখছে তখন 1.5% কিন্তু তারা পাচ্ছে। আচ্ছা, মিনিমাম কিন্তু ওই দেশের ব্যাংক রেটের উপরে ব্যাংক রেটই পাচ্ছে। কম। হ্যাঁ, অনেক অন্য অনেক কোনো মিনিমাল জায়গাতে পাচ্ছে না। পাচ্ছে না। কিন্তু তো return আসছে সেক্ষেত্রে অন্যভাবে। যদি মানে কোনো ফান্ডকে কোনোভাবেই নিয়ে যাওয়া যায় ওখানে, তাহলে আমাদের বাংলাদেশে একটা এডিশন হবে আর কি, ইয়ের ক্ষেত্রে আর কি, রিটার্নের ক্ষেত্রে আর কি। নিশ্চয়ই সেটা, এবং এই ফান্ড অর্থনীতির চাকা অবশ্যই কিছুটা হলেও সচল কিছুটা করবে এবং সচল আছেই, আরো সচল সচল করবে এবং হবে। কর্মসংস্থান তৈরি হবে, সেটি আমরা আশা করি। জনাব আইনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আকমল হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার সাথে আমরা আবারও কথা বলবো। এই ছিল আজকের আমাদের খাদেমগঞ্জ থেকে মধ্যে ছেড়ে, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।